আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি বিমান হামলায় ৩ সাংবাদিকের মৃত্যু। নির্বাচন কি আসলেই হবে, এই প্রশ্ন এখনো কেন উঠছে? পাবনায় লড়াই হবে বিএনপি জামায়াতের, সংঘাতের আশঙ্কা ভোটারদের। সর্বশেষ জানাবো ৩০,০০০ টন সার ও ২,৭১,০০,০০০ লিটার সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি বিমান হামলায় ৩ সাংবাদিকের মৃত্যু। ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর ড্রোন হামলায় এএফপির একজন ফ্রিল্যান্সার সহ অন্তত ৩ সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার ২১ জানুয়ারি গাজা শহরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত আল জাহরা এলাকায় এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে বলে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর নিশ্চিত করেছে। ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা একটি ভঙ্গুর যুদ্ধবিরতির কার্যকর থাকলেও এই হামলার ফলে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে যে নিহত সাংবাদিকরা হলেন মোহাম্মদ সালাহ কাস্তা, আব্দুল রৌফ শাআত এবং আনাস ঘনি। তাদের মরদেহ বর্তমানে দের আল বালাহার আল আকসা শহীদ হাসপাতালে রাখা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই হামলার দায়ে স্বীকার করে দাবি করছে যে তারা গাজা উপত্যকায় একটি ড্রোন পরিচালনাকারী সন্দেহভাজনদের লক্ষ্য করে এই আক্রমণ চালিয়েছে। তবে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী সাংবাদিকরা ড্রোনটি ব্যবহার করছিলেন কোনো সামরিক উদ্দেশ্যে নয়, বরং মিশরীয় রিলিফ কমিটির ত্রাণ বিতরণের দৃশ্য ধারণ করার জন্য। তারা যখন একটি যানবাহন করে কাজ করছিলেন তখনই তাদের লক্ষ্য করে অতর্কিতে হামলা চালানো হয়। ইসরায়েলের এই দাবি বিপরীতে গাজার সিভিল ডিফেন্স এবং সাংবাদিক সংগঠনগুলোর এক সংবাদকর্মীদের ওপর সুপরিকল্পিত হামলা হিসেবে অভিহিত করেছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এই হামলাকে বিদ্যমান যুদ্ধবিরতির চুক্তির প্রকাশ্য লঙ্ঘন এবং সংঘাতে এক বিপজ্জনক মাত্রার উত্তরণ বলে বর্ণনা করেছে। অন্যদিকে ফিলিস্তিন জার্নালিস্ট সিন্ডিকেট এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে এটি ফিলিস্তিনি সাংবাদিকদের কণ্ঠ রোধ করার জন্য ইসরায়েলি বাহিনীর একটি পদ্ধতিগত নীতির অংশ। যুদ্ধবিরতির কার্যকর হওয়ার পর থেকে উভয় পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে বারবার লঙ্ঘনের অভিযোগ আনলেও সাংবাদিকদের ওপর এমন সরাসরি আক্রমণ আন্তর্জাতিক মহলেই উদ্বেগের সৃষ্টি করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া তথ্য মতে গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৪৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ধারাবাহিক সহিংসতা গাজায় শান্তি ফেরানোর প্রচেষ্টাকে ক্রমশ বাধাগ্রস্ত করছে। সাংবাদিকদের সুরক্ষায় কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এই হত্যাকাণ্ড এর নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। বর্তমানে গাজায় মানবিক সহায়তায় ছবি তুলতে গিয়ে সাংবাদিকদের জীবন হারানোর এই ঘটনা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে পেশাগত দায়িত্ব পালনে চরম ঝুঁকির বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে। নির্বাচন কি আসলেই হবে, এই প্রশ্ন এখনো কেন উঠছে? বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে আর মাত্র ৩ সপ্তাহ বাকি, কিন্তু এখনো যে প্রশ্ন অনেকের মুখেই শোনা যাচ্ছে তা হলো নির্বাচন কি আসলে হবে? তো নির্বাচন কমিশন বা ইসির ঘোষিত সময়সীমা অনুযায়ী আগামী ১২ই ফেব্রুয়ারি এই নির্বাচন হওয়ার কথা এবং বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শেষে বৃহস্পতিবার থেকেই অংশগ্রহণকারীদের দল ও প্রার্থীদের পুরোদমে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়ার কথা। এর মধ্যেই আড্ডা আলোচনা কিংবা ব্যক্তিগত আলাপচারিতায় ঘুরে ফিরেই অনেকে প্রশ্ন করছেন যে নির্বাচন আসলে হবে কিনা। সংবাদকর্মীদের অনেককেই গত কয়েকদিন ধরে এ প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে পরিচিত অপরিচিত অনেকের কাছ থেকে। বিশ্লেষকরা কেউ কেউ বলেছেন সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মধ্যে শুরু থেকেই যে ধরনের শৈথিল্য দেখা গেছে সেটি পুরোপুরি কাটেনি বলেই এই সংশয় জনমনে তৈরি হয়েছে। আবার কেউ এটিকে পুরোপুরি ২০২৪ সালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর সমর্থকদের গুজব বা প্রোপাগান্ডা হিসেবে বর্ণনা করেছেন। আবার কেউ বলেছেন দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে নির্বাচনী সহিংসতা হলে সেটিও নির্বাচন বানচালের আশঙ্কা তৈরি করতে পারে। ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার বলেছেন পতিত স্বৈরাচারের দোসররা দেশের ভেতর ও বাইরে থেকে কনফিউশন সংশয় ছড়াতে ব্যস্ত রয়েছে। এর আগে সোমবার তিনি বলেছিলেন নির্ধারিত দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা খুব সুন্দরভাবে সম্পন্ন হবে বলে সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে। সংশয়ের কারণ কি? নির্বাচন কমিশন ১২ই ফেব্রুয়ারিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ভোট গ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করেছিল গত ১১ই ডিসেম্বর।
এরপর থেকে সরকার ও নির্বাচন কমিশন ধারাবাহিকভাবে নির্বাচনের আয়োজনের নানা পদক্ষেপ নিয়ে আসছে, কিন্তু এরপরেও নির্বাচন আসলেই হবে কিনা এই প্রশ্ন যারা করছেন তাদের কয়েকজন জানিয়েছেন যে আইন শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ পরিস্থিতি থেকে তারা এমনটি অনুমান করেছেন। আবার কেউ কেউ বলছেন নির্বাচনের জন্য যে ধরনের তৎপরতা প্রত্যাশা করা হয় সেটি তাদের চোখে এখনো তৈরি হয়নি, এমন প্রশ্ন কর্তাদের দুই একজন বলেছেন। অন্তর্বর্তী সরকারের সময়ে সরকারের আনুকূল্য পাওয়া দলগুলো নির্বাচন ঠিকমতো হতে দেবে বলে তারা মনে করেন না। অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর সংস্কারের জন্য যে আলোচনা করেছিল জাতীয় ঐক্যমত কমিশন, এর মাধ্যমে তাতে সক্রিয় ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম। হাসনাত কাইয়ুম বলেছেন, অন্তর্বর্তী সরকারের যেসব সংগঠনকে আনুকূল্য দিয়েছে তাদের হম্বিতম্বিও এমন ধারণা তৈরিতে ভূমিকা রেখেছে। যদিও নির্বাচনের আগে এগুলো অস্বাভাবিক নয়, আমি আশা করি সরকার যথাসময়ে নির্বাচনটি আয়োজনে সফল হবে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে এবং নব সন্ত্রাসের বিরুদ্ধে সরকার কার্যকর ব্যবস্থা নিতে না পারায় নির্বাচনের সময় সহিংসতার আশঙ্কা আছে অনেকের মধ্যে। যদিও আজ আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, আমাদের সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। এই মুহূর্তে যে পরিস্থিতি বিরাজ করছে এবং যে প্রস্তুতি রয়েছে তাতে একটি সুন্দর নির্বাচন সম্ভব। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ির কারণে অনেকের মধ্যে নির্বাচন নিয়ে সন্দেহ, অবিশ্বাস তৈরি হয়েছে। তিনি বলেছিলেন, ইউনূস সাহেব ক্ষমতায় থাকতে চান এমন প্রচারও আছে, যদিও আমার তা মনে হয় না। তবে আগস্ট অভ্যুত্থানে যাদের পতন হয়েছে তারাও অন্তর্ঘাতের চেষ্টা করতে পারে, গুজব ছড়াতে পারে। আবার নিরাপত্তাহীনতার আশঙ্কাও আছে, কারণ প্রশাসন ও পুলিশকে এখনো ততটা সক্রিয় মনে হচ্ছে না। সব মিলিয়ে অনেক মানুষের মধ্যে সংশয়টি দেখা যাচ্ছে। যদিও প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা নিজেই 12ই ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থেকে সেই নির্দেশনা দিয়েছেন। তবে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন নিয়ে কোনো সংশয়ের কথা বলা হয়নি। বিশেষ করে মনোনয়নপত্র দাখিল প্রত্যাহার পর্ব শেষে প্রতীক বরাদ্দের পর প্রচার শুরুর চূড়ান্ত ধাপে অংশগ্রহণকারী দলগুলো তাদের করণীয় নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে বলেছেন, তার দল বিশ্বাস করে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করতে পারবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের ঢাকার বাইরে সভা সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে নিজ নিজ দল থেকে। ঘোষণা অনুযায়ী তারেক রহমান সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করতে যাচ্ছেন, আর শফিকুর রহমান শুরু করেছেন উত্তরবঙ্গ সফর দিয়ে। নির্বাচন নিয়ে এসব অগ্রগতি সত্ত্বেও নির্বাচনটি আসলে হবে কিনা এই প্রশ্ন কমছে না। এর আগে মঙ্গলবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, যারা নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন তাদের অনেকের পেছনের ইতিহাস আমরা জানি। যারা গত 15.5 বছর কী পরিমাণ দালালি করেছেন সেটা আমাদের অজানা নয়। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে সরকারের অবস্থান একেবারে পরিষ্কার। আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন হবে। নির্বাচনের একদিন আগেও হবে না, একদিন পরেও হবে না, নির্ধারিত দিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তা খুব সুন্দরভাবে সম্পন্ন হবে বলে সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করেন। এর আগে গত 14 জানুয়ারি প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনৈতিক আলবার্ট গম্বিস ও মরস্ট্যানের সঙ্গে সাক্ষাৎকালে নিজেও বলেছেন, কে কি বলল তা বিবেচ্য নয়, 12ই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এর একদিন আগে বা পরে নয়।